সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থপতি ইকবাল হাবিব। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা রমজানের মধ্যে যে এক ধরনের যানজট তৈরি হয় সেই আলোচনা যাব। তার আগে হচ্ছে যে বৃষ্টি, মানে আমি জানতে চাই বৃষ্টি পড়লে কিন্তু কেন যানজট তৈরি হয় রাস্তায়? মূলত বৃষ্টি পড়লে যানজট তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ আমাদের রাস্তাগুলো নর্দমা বা ড্রেন বা খালে পরিণত হয়। এই নগরী নিকশিত হয়েছিল অজস্র খালে, অজস্র জলাভূমিতে, বাড়িপাত ধারণ অঞ্চলে। ফলে বৃষ্টি হলেই পানিগুলো ওই খালগুলো দিয়ে ওই বাড়িপাত ধারণ অঞ্চলে পানিটা টইটুম্বুর হতো। ফলে রাস্তাগুলো শুকনো খটখটে হয়ে যেত এবং আমরা ক্রমাগতভাবে জলাভূমিগুলি ভরেছি। ফলে পানি যাওয়ার জায়গাটা বা ধরে দাঁড়ানো, কিছুক্ষণ জন্য দাঁড়ানোর জায়গাটা চলে গেল। খালগুলোকে ভরাট করেছি অথবা আন্ডারগ্রাউন্ড কালভার্ট ড্রেন করেছি। আবার এই কালভার্ট ড্রেনগুলো চোখের আড়াল হওয়ার মাত্রই ওগুলোর মধ্যে যখন কঠিন বর্জ্য ঢুকে ঢুকে ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেটা সারা বছর মেনটেন করে তাকে সচল করা, তাকে কার্যক্ষম বা কর্মক্ষম করে রাখা, সেই কাজগুলো আমরা মনিটরিং করছি না, জবাবদিহিতামূলক একটা জায়গায় নিতে পারছি না। আবার আমরা দিনে দিনে চারপাশ পাকা করে আমাদের সমস্ত বাড়ি ঘর তার চারপাশ সব পাকা করে উঁচু উঁচু করে বন্যা হওয়ার জন্য রাস্তা থেকে অন্তত 4 ফিট উঁচু বাড়ির গ্রাউন্ড ফ্লোর তৈরি করছি, করে পুরোটা পাকা করে ভরে ফেলছি। ফলে যেটা হচ্ছে, আমার যে উপর থেকে বাড়িপাত হচ্ছে তার ম্যাক্সিমাম ওয়াটার এখন আর আন্ডারগ্রাউন্ডে মাটির তলে যেতে পারে না, সেগুলো শুষে নেওয়ার সুযোগ নাই, সরাসরি এসে রাস্তায় পড়ছে। রাস্তার দুপাশে যে সারফেস ড্রেন রয়েছে সিটি কর্পোরেশনের অধীনে, সেগুলো আবার সিটি কর্পোরেশন পরিষ্কার না করার কারণে উপরের পাতা বর্জ্য পলিথিন পরে সেগুলো প্রায় বন্ধ। ফলে রাস্তা থই থই হয়ে যাচ্ছে পানিতে, চুয়ে চুয়ে যাও বা নিচে যাচ্ছে। সেটা আবার স্ট্রং ড্রেনের যেটা ওয়াসার আন্ডারে, সেগুলো ভরাট অবস্থা আছে। ধরুন আমাদের এই আপনার অফিসের পাশে যে পান্থপথ, সেই পান্থপথে যে বক্স কালভার্ট রয়েছে, সারা বছর দেখবেন তার 90% পুরোপুরি জমে থাকে, একদম জমে আছে, থকথকে শক্ত ভরছে। আসলে কি এইটা পরিষ্কার করা যায় না? সন্দেহে যায়। আমাদের উচিত ছিল এই পুরো যে সঞ্চালন প্রক্রিয়া, অর্থাৎ বৃষ্টি পড়ল, নদী পর্যন্ত জল গেল অথবা পানি মাটির নিচে গেল একোপারে, এই পুরো প্রক্রিয়াটাকে একটা পরিকল্পিত সমন্বিত পরিকল্পনায় মনিটর করা এবং কার্যক্ষম কর্মক্ষম রাখা, সেটা করতে পারছি না। তাই রাস্তা হয়ে যাচ্ছে খাল এবং আমরা এখন মেঘ দেখলেই যানজট তৈরি হয়। 40 মিলিমিটার বৃষ্টি হওয়া আর 60 মিলিমিটার বৃষ্টি হতো মাঝারি বৃষ্টি। সেই বৃষ্টিতে যখন সেই জায়গাতে একটা হচ্ছে যে হ্যাঁ পানি মানে সব জায়গায় যে জমছে তাও না, হ্যাঁ কোনো কোনো রাস্তায় জমছে, কিন্তু তারপর মানে ধীর গতির হবে, সেটাও স্বাভাবিক বৃষ্টি হলে। আপনি যেটা বলছেন যে পানি জমে গেলে ট্রাফিক সিস্টেম, মানে আমাদের যে ট্রাফিক সিস্টেম সেটাও তো আসলে এটা সহায়ক কোনো প্রথমত ট্রাফিক সিস্টেমটাই তো একটা ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। আমরা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করি না, করছি না, করবো বলেও মনে হচ্ছে না। ফলে ট্রাফিক ব্যবস্থাপনা ইতিমধ্যেই প্রচন্ড ভারাক্রান্ত। এর উপরে রয়েছে অব্যবস্থাপনা, অর্থাৎ সিগন্যাল সিস্টেমের সিগন্যালকে ট্রাফিক পুলিশ মানে না, ট্রাফিক পুলিশের হাত ড্রাইভার মানে না। আবার মানলেও মন্ত্রীরা এবং পাওয়ারফুল লোকরা উল্টো দিক দিয়ে গিয়ে একটা অরাজক অবস্থা তৈরি করেছে। হোন্ডালারও তো মনে করে যে সিগন্যাল সিস্টেম তো তাদের জন্য না। সবকিছু মিলে যে একটা অরাজক অবস্থা, তাতে ট্রাফিক ব্যবস্থায় কিন্তু ভেঙে পড়ার জোগাড়। আর তার মধ্যে যদি 2-1টা রাস্তা বন্ধ হয়ে যায়, 2-1টা রাস্তা হঠাৎ করে গিয়ে গাড়ি ক্লট হয়ে যায়, তখন এই ভয়াবহতা চরম আকার ধারণ করে। কালশিটে সেদিন যেটা হলো, এই কালশিটে এই সড়কটি যখন তৈরি করে, ওই পুরো জলাভূমির উপর দিয়ে এটিকে তৈরি করার সময় তারা একবারও চিন্তা করে নাই এই সড়কটি ওই জলাভূমিকে দ্বিখণ্ডিত করে তাকে ভরাট করার যে সুযোগ তৈরি করছে, তাতে এই রাস্তা সহ পুরো অঞ্চল ডুবে যাচ্ছে। এবং ফলে এই রাস্তাটা যারা ব্যাপকভাবে ব্যবহার করতো, তারা কিন্তু সবাই 4-5 ঘন্টার জন্য পুরো নাকাল অবস্থায় চলে যায়। তো আসলে পুরো বিষয়টার মধ্যে এক ধরনের পরস্পর নির্ভরশীল জায়গাগুলোর পুরো বিষয়গুলো সমন্বিতভাবে না দেখার দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে ঢাকা শহরে ফ্লাইওভারের কাজ চলছে অনেকদিন যাবত, সেই জন্য যখন বৃষ্টি হচ্ছে, কাদা হচ্ছে ওইটার আশপাশ দিয়ে, এবং স্বাভাবিক গতি তো গাড়ি থাকছে না, তো ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে অনেকদিন। ফ্লাইওভার দিয়ে যদি আমাদের এই গণপরিবহন নির্ভর ব্যবস্থাপনার প্রয়োজনীয় জায়গার প্রয়োজনকে মেটানো যেত, তাহলে পৃথিবীতে সবাই ফ্লাইওভার তৈরি করত। আসলে ফ্লাইওভার একটি অনুষঙ্গ, যেটি আরো পরে প্রয়োজন, সর্বাগ্রে প্রয়োজন সাধারণ মানুষের সহজ চলাচল গম্যতাকে নিশ্চিত করা। এবং সেক্ষেত্রে আমাদের যে সড়কগুলো রয়েছে সেগুলোকে সারা বছর মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি না বাদ দিলাম, ভারী বৃষ্টি হলে কিছুটা সময় তো অসুবিধা হতেই পারে, কিন্তু মাঝারি বৃষ্টি পর্যন্ত আমাদের সড়কগুলো সচল থাকবে, ফুটপাথগুলো চলাচলের মতো করে থাকবে, এইটুকু প্রত্যাশিত।
এবং সেই সঙ্গে গণপরিবহন ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ করে আমরা একটা সচল নগরী তৈরি করব, সেটাই স্বাভাবিক। সেইটা হওয়ার পরে প্রাইভেট গাড়িকে কিছুটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমরা এলিভেটেড একটা সিস্টেম তৈরি করতে পারি অন্য গ্রেডে। আমরা করছি অন্য, আমরা অনুকরণ, বিদেশি কনসালটেন্টের পরামর্শ, এই সমস্ত বিবেচনায় আমার যে কৌশলপত্র তৈরি করছি সবাই মিলে, সেটাকেও আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। আমার কৌশলপত্রে লেখা আছে এই নগরী হওয়া উচিত, যেহেতু ছোট নগরী, নগরীর পরিধি অত বিরাট না, এই নগরী হওয়া উচিত কম্প্যাক্ট এবং স্মার্ট গ্রোথ নগরী, এবং সেখানে পেডেস্ট্রিয়ান ফার্স্ট, অর্থাৎ পথচারী প্রাধান্য ব্যবস্থাপনায় থাকবে সর্বাগ্রে। দ্বিতীয়ত থাকবে সড়ক, রেলপথ এবং নদীপথের গণপরিবহন ব্যবস্থা। তৃতীয়ত থাকবে মেট্রো রেল এবং ফ্লাইওভার প্রকল্প। নদীপথের কথা বললেন, যে নদীপথের একটা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল, ওয়াটার বাস, কিন্তু সেটাও তো ওইভাবে কার্যকর দেখছি না। আমি পরিষ্কার ভাবে বলি, একদম দায়িত্ব নিয়ে বলছি, নদীপথকে সচল করার জন্য যারা যারা এর সঙ্গে জড়িত তারা জেনে শুনে বুঝে এটাকে সচল করায় আগ্রহী হন নাই। হলে সরকার প্রধানের পরামর্শ ছিল, তার মানে উনি তো ইঞ্জিনিয়ার না, কিন্তু উনিও বুঝেছেন, সবাই বোঝে, উনিও অবশ্যই বুঝেছেন। সেই সুস্পষ্ট নির্দেশনা ছিল এই পুরো চারপাশের নদীটাকে ড্রেজিং করা হোক 110 কিলোমিটার, এবং এই ড্রেজিং করার ফলে এটার সচলতাকে নিশ্চিত করে এবং স্টেশনগুলো এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা যাতে করে সহজে মানুষ ওই স্টেশনগুলোতে যেতে পারে, আসতে পারে, এবং ফলে এই নদীর পথের পপুলারিটি, জনপ্রিয়তা এবং কার্যকারিতা স্বাভাবিকভাবে অনেক উপর উঠে আসবে, এবং তখন কিন্তু এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটা জনপ্রিয় পথে পরিণত হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রথমে এই ড্রেজিংটা তারা করলো না, ফলে সচল আমরা চলাচল নদীপথ পেলাম না। আর স্টেশনগুলো এমন ভাবে এমন জায়গায় করলো, আপনি ওই স্টেশন খুঁজেই পাবেন না কিভাবে ওখানে যেতে হয়। ফলে জনগণের সহজগম্যতা যদি না থাকে, আপনি তো ওই জায়গা খুঁজে বের করে ওই চিপা চুপা দিয়ে ওখানে গিয়ে তারপরে আবার লঞ্চে উঠে তারপরে আবার আরেক জায়গায় যাবেন, ততক্ষণে চলে যাওয়া যায়, হয়তো হেঁটেই চলে যাওয়া যায়। আসলে পুরো বিষয়টাকে এক ধরনের অবজ্ঞা অথবা এক ধরনের অন্যায় মানসিকতা, যেটা যেন না হয় এরকম একটা মনে দেখলে মনে হয় এটা যেন না হয় এরকম একটা কর্মতৎপরতা হবে। খাল উদ্ধার অভিযান নিয়ে অনেক আমরা দেখলাম যে ওয়াসা সহ অনেক সংগঠন নেমেছিল, সরকারি সংস্থাগুলো নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে কতটা উদ্ধার করা গিয়েছে? এখানে পরিষ্কার ভাবে ব্যাপক বা প্রবল অথবা ঐকান্তিক রাজনৈতিক সদিচ্ছার একটি অভাব, এবং সেই সঙ্গে জবাবদিহিতা নেই এইভাবে সংস্থাগুলোকে দায়বদ্ধ না করার কারণ, এবং সমন্বয়কের ভূমিকায় কাউকে দিতে না পারা। এই সমস্তগুলো বিষয়, এই তিনটি বিষয় আমাদের খালগুলিকে উদ্ধার না করতে পারা, বরং ক্রমাগত বেদখল অথবা সেগুলো কঠিন বর্জ্য দিয়ে ভরে ফেলার একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য দায়ী। আমি তো দুটো এক্সাম্পল দিলে বুঝবেন। এক সময় জেলা প্রশাসন কয়েকটা খাল রায়ের বাজার ওই পাশে উদ্ধার করলো। ওয়াসাকে বললো, ভাই তোমাদের খাল উদ্ধার করেছি, জেলা প্রশাসন যেহেতু জমির মালিক, তোমরা এখন এটার ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স এবং সচল রাখার ব্যবস্থা করো। ওয়াসা বললো, আমার কাছে তো পুলিশ নাই, আমি এটা কিভাবে ম্যানেজমেন্ট করবো? তার মানে এইখানে আবার একটা দ্বৈত অবস্থা তৈরি হলো যে কর্তৃত্বটা কার। আবার ওয়াসা কোন রকম উদ্ধার করলো। আপনি যদি এই মুহূর্তে রায়ের বাজার অঞ্চলে যে খালগুলি রয়েছে দেখেন, ক্রমাগত ভাবে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে, বর্জ্য অব্যবস্থাপনার কারণে ওগুলো দেখবেন পলিথিন, বোতল, ময়লা, কঠিন ভরাট হয়ে গেল। তো ফলশ্রুতিতে কি দাঁড়ালো? শুধুমাত্র পারস্পরিক সমন্বয়ের অভাব এবং একটা সম্মিলিত কর্মপ্রয়াসের অভাবের কারণে এই খালের অত্যন্ত প্রয়োজনীয় যে খাল, সেটা যেই সময় বর্ষা হয় না সেই সময় এটাকে আমরা বন্ধ করে ফেলছি। আর যখন বর্ষা হয় তখন তার পরিষ্কার করার সুযোগই থাকে না। তখন সবাই মিলে আমার পয়, আমার বর্জ্য সবকিছুর মিলে নাকানি চোবানি খাচ্ছি গলা পানিতে। পুরো বিষয়টা সবাই জানে, বোঝে, কিন্তু যে কর্মপ্রয়াসের প্রয়োজন সেটা নেওয়া হচ্ছে না। আমরা কিন্তু যার জন্য আপনার এখানে আমরা আলাপ আলোচনা করেছি যে নগর সরকার ব্যবস্থা করা ছাড়া আমাদের পথ নাই। যতক্ষণ তা না হচ্ছে এই যে সিটি কর্পোরেশনের নতুন নির্বাচিত মেয়ররা হলেন, যারা জনসমর্থনের যে বিরাট শক্তি তাদের সাথে রয়েছে, তারা তিনটা কাজ করতে পারেন। এক, প্রধান সমন্বয়কের ভূমিকাটা নিতে পারেন, এবং সেই সমন্বয়কের ভূমিকা নিয়ে ওয়াসা, জেলা প্রশাসন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড সহ সিটি কর্পোরেশনকে একীভূত করে এই একটা সম্মিলিত কর্মধারা তৈরি করতে পারেন এবং তার নেতৃত্ব নিতে পারেন। এবং এই নেতৃত্ব নেওয়ার পাশাপাশি আরেকটা কাজ, শেষ তিন নম্বর কাজ যেটা করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু জনগণের ভোটে তারা নির্বাচিত, জনগণকে সাথে নিয়ে একটি জনসংযোগের মাধ্যমে
জনসম্পৃক্ত কার্যক্রম তৈরি করতে পারেন। তাতে যেটা হবে, জনগণ যখন মনে করবে যে এটি আমি একসাথে করে উদ্ধার করেছি এবং এটা না বাঁচতে আমি বাঁচবো না, তখন কিন্তু আপনি দেখবেন স্টুয়ার্ডশিপ বা অভিভাবকত্বটা স্থানীয় জনগণ এটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, ইচ্ছে করেই সে আর ওই পানির বোতলটা ফেলবে না। এখন এই কার্যক্রম তো ওয়াসার পক্ষে এক্সপেক্ট করে লাভ নাই, এই কার্যক্রম তো জেলা প্রশাসনের কাছে এক্সপেক্ট করে লাভ নাই। এটা একমাত্র এক্সপেক্ট করতে পারেন কার কাছে? সেটা হচ্ছে আমাদের এই নবনির্বাচিত মেয়রদের কাছ থেকে, কাউন্সিলরদের কাছ থেকে। এবং সরকার জরুরি ভিত্তিতে তাদেরকে ক্ষমতায়ন করে এই গুরুত্বপূর্ণ 2-3টা কাজ, জনজটের ক্ষেত্রে, জলজটের ক্ষেত্রে একটা কর্মপন্থা তৈরি করে এবং তা কার্যকরের শেষ পর্যন্ত সরকার তাদের সাথে লেগে থাকবেন। আমি তো মনে করি সে কারণেই আমাদের সকলেরই আশাবাদী হওয়া উচিত। না, এই যে খাল দখল থেকে উদ্ধার করা, খাস জমির মধ্যে কি ধরনের আবাসন হবে কি হবে না, কোথায় কি হবে, এই সবকিছু মিলিয়েই কিন্তু বা জলাশয় আইন সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের কথা বললেন, সিটি কর্পোরেশন, রাজুক, একজন আরেকজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দেখা যাচ্ছে যে কেউ একটু তার জমির খাজনা দিতে গেল, যে আমি খাজনা দিচ্ছি, কিন্তু জেলা প্রশাসক বললো যে এই জমি তো আমার না, এই জমি হচ্ছে রাজুকের। রাজুক বলছে এটা আমার না, এটা ক্যান্টনমেন্ট বোর্ডের। আরেকজন বলছে যে এটা জেলা প্রশাসন আমাকে ছাড় দেন। এই যে একটা ভোগান্তি তো নাগরিকদের আছেই। আমরা এমন একটা সময় কথা বলছি, 2015 সাল, জাতি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে অনেক দূর এগিয়ে। এরকম একটা সময়ে এই প্রস্তাবনা আসতেই পারে যে এই সমন্বয়ের কাজটা ওয়েব বেসড হোক না, সেই ডিজিটাল সেই জায়গাতে কেন্দ্রীভূত অনলাইনে হোক না, এবং সেটা করা যতটা সহজতর তার চেয়ে বেশি কিন্তু এটা ট্রান্সপারেন্সি হবে, সকলের জন্য উন্মুক্ত। এবং সকলের যে উন্মুক্ততা, এটা কিন্তু সকলের সম্পৃক্ততাকেও আরো বেশি নিশ্চিত করবে। আমি তো মনে করি এই সমন্বয় করা এবং এই যে জনসেবাগুলোকে জরুরি ভিত্তিতে একটা কর্মসূচি নিয়ে ওয়েব নির্ভর করা হোক, ফলে আপনি জাস্ট ক্লিক করবেন আপনার জমির নাম্বার টাম্বার দিয়ে, যে আমার দাগ নাম্বার এত, সিএস নাম্বার এত, আমার পর্চা নাম্বার এত, আপনার ওই জমি কি, কার অধীনে কি আছে না আছে, ব্যবহার কি হবে, কততলা বিল্ডিং, সমস্ত কিছু এসে যাবে। এই যে পদ্ধতি, এই কাজটা কিন্তু করা কোনো দুরূহ ব্যাপার না। আসার ব্যাপার হচ্ছে যে সরকারি উদ্যোগগুলি নিয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডিটেইল এরিয়া প্ল্যানের এই নকশাগুলোকে ডিজিটাল করছে, সিটি কর্পোরেশনও তার অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক নকশাগুলোকে ডিজিটাল করেছে। প্রয়োজন, আবারও বলছি, একটা সমন্বিত কার্যক্রমের জায়গায় যাওয়া। যার কাজ আলাদা আলাদা করলে হবে না, আমরা চাই একটা সমন্বিত জায়গায় যাক, সেটা গুরুত্বপূর্ণ। যেতে চাই যে ঢাকা, এটাও একটু পুরানো কথা, হয়তো এটাকেও বিভিন্ন সময় আলোচনা করেছি, কিন্তু বারবার বলতে হয় যে যখনই এই যে যানজটে বসে থাকতে হয়, যখনই ঢাকা একদম স্থবির হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে প্রায় সামনের দিকে যেটা বলছিলাম রোজার সময়ও কিন্তু বিপণী বিতান কেন্দ্রিক একটা যানজট তৈরি হবে, থেমে যাবে ঢাকা বা নগরী থেমে যাবে। তখন আবার বলা হয় যে এই যে আমাদের এই যে কোন এলাকায় বাণিজ্যিক এলাকা হবে, কোথায় মার্কেট হবে, কোথায় স্কুলগুলো এক জায়গায় কেন হবে, ইউনিভার্সিটি একটা জায়গায় 54টা কেন হবে, এইগুলো তো অনেকদিন যাবতীয় বলছি ইকবাল ভাই, তারপরও নির্দেশনা পাচ্ছি না যে সরকার বা কোন কর্তৃপক্ষ নির্দেশনা দিচ্ছে। আসলে বিরলের গড়ায় ঘন্টাটা বাঁধবে কে এবং কখন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রায়েরবাজার থেকে চামড়া শিল্প চলে যাচ্ছে, আমরা আশা করেছিলাম, সরকার পরিকল্পনা করেছে যে শিক্ষায়তন যেগুলো ধানমন্ডি এলাকা বিএপি ব্যাপক হারে তৈরি হয়েছে, সেগুলোকে ওইখানে একটা বেল্ট তৈরি করে সেখানে নিয়ে যাওয়া এবং সহজে একটা সহজগম্য ব্যবস্থা তৈরি করা, এবং বাস সার্ভিসের মাধ্যমে, এবং স্কুলগুলোর জন্য একটা কমন বিআরটিসির কাছ থেকে একটা বাস সার্ভিসের মাধ্যমে অঞ্চল ভিত্তিক সে বাচ্চাদেরকে আনা এবং ফেরত দেওয়া। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব জটিল বিষয় না, এবং এগুলি যেমন একটা জটিল বিষয় না, এবং সেই সঙ্গে যেমন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নিয়ম করা হচ্ছে যে আপনারা নিজস্ব ক্যাম্পাসে যদি না যান, আপনাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বাতিল করে দেবো। একেবারে স্কুলগুলো এরকম একটা গাইডেন্স কিন্তু বারবার দেওয়া হয়েছে, কিন্তু ওই বারবার দেওয়াই হয়েছে, কিন্তু তার সময়সীমা পার হলে পরে কোনো অ্যাকশনে সরকার যাচ্ছে না। সবাই মনে করেছে এগুলি বারবার বলবেই, ভাবা এক কান্দে ঢুকবে আর কান্দে বেরোয় যাবে। আমরা কঠোরভাবে প্রতিপালনের জায়গায় কিন্তু কঠোরতা প্রদর্শন করতে পারছি না। আরেকটা কথা পরিষ্কার বলা দরকার যে আমার অনুমোদন নেওয়ার সময় আমি নকশায় দেখিয়েছি গ্রাউন্ড ফ্লোর আমার পার্কিং থাকবে, আমার বেসমেন্ট পার্কিং থাকবে। আমি বসুন্ধরার কথাই বলছি, এখন আমি নিজের তলায় বিরাট একটা কনফারেন্স ফ্যাসিলিটি করে ফেললাম, কনভার্ট করে ফেললাম। রাষ্ট্র দেখার পরও যদি কিছু না বলে, আপনি যদি তাকে এই বাধ্যবাধকতা না করতে পারেন যে যতটুকু অনুমোদন নিয়েছেন তার থেকে 1 ইঞ্চি বেশি না করেন, ওর থেকে আপনি কমাতে পারবেন না, তাহলে আপনি কি করে আশা করেন
যেই শপিং সেন্টারগুলি তার ব্যবসা করে যাবে বছরকে বছর, আর সমস্ত শহরকে চোখ করে গলা টিপে আপনি অচল করে ফেলবেন রোজার মাস আসলে, এটা কি মেনে নেওয়ার মতো একটা বিষয়? আমি এখনো মনে করি সরকার উচিত হবে এই রমজানের মাস আসার আগে সমস্ত শপিং সেন্টারগুলিকে চিঠি দেওয়া যে আপনাদের যার যার পার্কিং ফ্যাসিলিটি রয়েছে তারা ওই পার্কিং ফ্যাসিলিটিগুলি জরুরি ভিত্তিতে কার্যকর না করলে আপনার শপিং সেন্টার এই রোজার মাসে আমি চালাতে দেব না। এখন এই কঠোরতা কি করা সম্ভব? রমজান মাস তো শুরু হয়ে গেল, আর এখন কঠোরতা কিন্তু এখনো করা সম্ভব। এই মেসেজটা যাওয়া দরকার যে আমি আইনগতভাবে যে অনুমোদন নিয়েছি সেটার ব্যত্যয় করলে রাষ্ট্র আমাকে ছাড়ছে না। রাষ্ট্র কেন ছাড়বে না? কারণ সকলের অসুবিধা করে আমি ব্যবসা করব, এটি কাম্য যেমনি নয়। রাষ্ট্র তাকে প্রিভিলেজ যদি দিয়ে ফেলে তাহলে সকলের অবস্থা অসুবিধার মধ্যে পড়বে, এটাই তো স্বাভাবিক। না, এখন তো এরকম কোন আবাসিক এলাকার কথা আপনার জানা আছে যে আবাসিক এলাকাটি বাণিজ্যিক এলাকায় রূপ নেয় নাই? আসলে দুর্ভাগ্য হচ্ছে সেরকম আবাসিক এলাকা ক্যান্টনমেন্টের ভিতরে ছাড়া নাই, এটা সত্য কথা। আমার এই উদাহরণটা দিয়ে বলতে পারি যদি তাই হয় যে ডিওএইচএস ক্যান্টনমেন্টের ভিতরে যদি না হতে পারে তাহলে এইখানে হবে না কেন? তার মানে আইনের প্রতিপালনের জায়গাটুকুই আমার একমাত্র প্রয়োজনীয় উপসর্গ বা অনুসর্গ। যে কোথায় আইন অনুসরণ করা হবে, কোথায় হবে, সব জায়গায় হতে হবে। এখন সেটাই যদি আমি করতে পারি এবং সেই গভর্নেন্সের ক্ষেত্রে যদি আমার থাকে নির্মম অবস্থান, কঠোর অবস্থান, আসলে এই নগরী দ্রুত উত্তরণের বিরাট সম্ভাবনা রয়েছে। রমজান মাসে একটা জিনিস খেয়াল করেছেন যে গাড়ি যিনি চালান হর্ন বেশি দেন, বিরক্ত হয়ে। শুধু হর্ন, একজন গায়ে লাগিয়ে দিচ্ছে, মানুষ রিক্সাওয়ালার সাথে ঝগড়া হচ্ছে, রিক্সা চালকের সাথে রিক্সা যিনি চলছেন তার সাথে ঝগড়া হচ্ছে, বাসের কন্ডাক্টরের সাথে যাত্রী। এই যে একটা বিচ্ছিন্ন অবস্থার কারণ কি জানেন? সকলের কিন্তু রোজা রেখেছি, বাড়িতে যাব, ইফতার তৈরি করব, তারা রয়েছে। মা তো মায়েদের অবস্থা আরো খারাপ। মা তো বাড়িতে গিয়ে এই যে এত পরিশ্রম করলেন আবার উনি একটা বিষয় আছে যে সবাই বাসায় যে ইফতার করতে চায় তো সে একটা তারা থাকে সব সময়, আর মায়েদের জন্য আবার শুধু করা না, সেটা তৈরিও করতে হয়। আপনি আমাকে বুঝিয়ে বলেন যে জাতি যদি এটা বোঝে তাহলে ওই রমজান মাসের জন্য জাতির এক মাস আগে প্রিপারেশন নেওয়া দরকার। কোরআন শরীফে বলছেন যে রমজানের আগে তুমি এক মাস প্রিপারেশন নাও, সেজন্য সবে বরাতের আয়োজন করেছে। ওই মাসটা তোমার প্রিপারেশন মাস। আমরা কি জাতি হিসেবে কোনো প্রিপারেশন নিলাম? আমি আলোচনা করছি সরকারের উচিত ছিল যানজট, বিপণী বিতানের এই ব্যবস্থা, এবং যাতে সহজে মানুষ টাইমিংটা 3:30 করে সবার ছুটি হবে, কারো 3টা হবে, কারো 4টা হবে, কারো 2টা হবে, একটু সহজগম্য করেন না। এই চিন্তাগুলো আমরা করতে হবে। 3:30 নামে অবস্থা চিন্তা করতে পারেন কি প্রিপারেশন আমরা নিয়েছি। স্কুল কলেজ অফিসগুলো ছুটি হলে যাতে একসঙ্গে না হয়ে স্ট্যাগারিং করে হোক, যাতে করে সবাই আমরা অন্তত। নিশ্চয়ই মনে আছে যে গতবার একবার বলা হয়েছিল যে রমজান মাসে স্কুল খোলা থাকবে, পরবর্তীতে যানজট মানে ট্রাফিক ব্যবস্থার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত স্কুল পরে বন্ধই করে দেওয়া। দুর্ভাগ্য কি জানেন, গত বছরের এক্সপিরিয়েন্স যদি এবছর আগে থেকে আমরা কাজে লাগাতাম তাহলে ব্যাপারটা একটা পরিকল্পিত মনে হতো। আমরা কেন ক্রাইসিসে রেসপন্স করব কিন্তু আগে প্রিপেয়ার্ড হব না, এটাই আমার দুঃখ। আমরা পরিকল্পিত মানসিকতার প্রথম শর্ত হচ্ছে যে আপনি যখন প্রবলেমটা শুরু হয় তার আগেই আপনি প্রস্তুত। ওকে, প্রবলেম আসছে, দিস ইজ হোয়াট আর দ্য মেজার্স। বিষয়টা হচ্ছে যে এবার যে রমজানটা চলছে সেই রমজানটা শেষ হওয়ার পরই প্রথম বসা দরকার আগামী রমজান আমি কিভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করব। এক্স্যাক্টলি। এবং আপনি যেমন হজ হয়, কোরবানির ঈদের প্রিপারেশনও হয় না, এবং এই যেমন হজ হয়, হজের পরে যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, দেখুন এক বছরে পুরো পরিকল্পনা ঢেলে সাজিয়ে নতুন চেহারায় পরের হজে হাজির হয়। আপনি গত বছর স্কুলের উদাহরণ বললেন, এবছর স্কুল কি হবে নোবডি নোজ। হয়তো শেষ মুহূর্তে একটা নির্দেশনা আসবে, তাতে যেটা হয় শিক্ষাক্রমে যারা জড়িত তারা কিন্তু একটা ফ্রাস্ট্রেটেড অবস্থা পড়ে যায়, কারণ সে হয়তো পড়াচ্ছে, চিন্তা করছে ঈদের পরে হয়তো এক মাস পরে পরীক্ষা আছে, পুরো সিস্টেম সরকারের যে বা রাজুকের সরকার বা রাজুকের যে আবাসিক এলাকাগুলো আছে সেই জায়গাতে আমরা ধরলাম যে আচ্ছা অন্যান্য এলাকাগুলো ভাবে তৈরি হয়নি। উত্তরা নিয়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে যে উত্তরা যেভাবে পরিকল্পিত আধুনিক আবাসিক এলাকা করার কথা সেটা হয় না। আমরা দেখলাম যে সেখানে পয়েন্ট সেকশন ব্যবস্থা ছাড়াই একটা মডেল টাউন হয়ে গিয়েছিল। অন্যান্য যেগুলো সরকার তৈরি করছে সেগুলো কি উত্তরা থেকে শিক্ষা নিয়েছে কিনা? উত্তরা থেকে শিক্ষা নেওয়ার আগে বলা উচিত যে উত্তরা কেন ধানমন্ডি থেকে শিক্ষা নিল না। আচ্ছা হ্যাঁ, সেটা একটা ব্যাপার। গুলশান কেন ধানমন্ডি থেকে শিক্ষা নিল না, উত্তরা কেন গুলশান থেকে শিক্ষা নিল না। এই যে ধারাবাহিকভাবে শিক্ষা না নেওয়ার একটা ট্রেন, উত্তরা তো চোখের সামনে পরিকল্পিত একটা ব্যবস্থা থেকে সম্পূর্ণ অপরিকল্পিত জায়গায় চলে গেল, এবং এখনো মেইন রাস্তা ছেড়ে অলিতে গলিতে কমার্শিয়ালাইজেশন চলে যাচ্ছে। ফলে পুরো উত্তরা কিন্তু একটা একটা সাবসিডিতে পরিণত হচ্ছে। আমি তো মনে করি পূর্বাঞ্চলের অবস্থা একই পরিণত হবে, কিন্তু আমরা শিখব কবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আপনি যে কোনো পরিকল্পনাই করেন না কেন, ঢাকা শহরমুখী যে একটা অভিমুখীনতা রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশকে উন্নয়নের বিকেন্দ্রীকরণ না করা কেন্দ্রীভূত জায়গা থেকে এই সারা বাংলাদেশ উন্নয়নের কেন্দ্র পরিণত না করবেন। ঢাকা নিয়ে সবসময় যেটা বলি যে ঢাকাকে শুধুমাত্র কমিউটার রেলের মাধ্যমে কুমিল্লা থেকে, নরসিংদী থেকে, ওই মানিকগঞ্জ, গাজীপুর পর্যন্ত যদি আপনি কমিউটার রেল, এই রেল না, পাশাপাশি কমিউটার রেল যেটা 30 মিনিট 15 মিনিট পর আসবে আর যাবে, এই যোগাযোগের মাধ্যমে যদি খালি এটাকে চালু করেন এবং নৌপথগুলিকেও যদি এইরকম একটা রুট করে রিভার বাসের ব্যবস্থা করেন, আপনি গ্যারান্টিড আগামী 8 বছরের মধ্যে ঢাকা শহরের পরিণতি হবে একটা কাইন্ড অফ ওয়াটার বেসড সিটি, ভেনিস যেরকম আছে। এবং এই সমস্ত শহরগুলি উদ্দীপ্ত হওয়ার ফলে পুরো বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিগুলো কেন ঢাকা শহরের সাভার, গাজীপুর এলাকায় থাকবে? তার সাথে সম্পর্ক তো চিটাগাং পোর্টের। তারা কেন এই নোয়াখালী পর্যন্ত, হাটহাজারী পর্যন্ত, বেগমগঞ্জের দিকে যাচ্ছে না? এই রাস্তায় কেন যাচ্ছে না? কারণ আমরা এই হাইওয়েটা, করিডোরটা, কমিউনিকেশন করিডোর, ট্রান্সপোর্টেশন করিডোরটাকে আমরা ডেভেলপ করতে পারিনি এবং এই সমস্ত শহরগুলিকে উদ্দীপ্ত করে ঢাকা অভিমুখীনতাকে কমানোর পরিকল্পনা করতে। এবং এই স্যাটেলাইট সিটির কথা বারবার বলা, সেটা কি স্যাটেলাইটই আছে কিনা? আসলে স্যাটেলাইট সিটি এক ধরনের ব্যবসায়ীদের মাথা থেকে বের হওয়া এক ধরনের ব্যবসায়িক বুদ্ধি। আসলে স্যাটেলাইট সিটি তো এই শহরের চারপাশে গিয়ে তৈরি হয়ে আছে। নরসিংদী কি স্যাটেলাইট সিটি না? কুমিল্লা কি স্যাটেলাইট সিটি না? মানিকগঞ্জ কি স্যাটেলাইট সিটি না? ক্যানারিগঞ্জ কি স্যাটেলাইট সিটি না? আসলে আমরা যেটা আছে, ওই যে বলে ঘর কা মুরগি ডাল বরাবর। আমার বাসায় যদি মুরগি রান্না হয় তো কেমন ডালের মতো লাগে, পাশের বাসায় যে মুরগি রান্না হচ্ছে গন্ধটা কি ভালো। আসলে যে শহরগুলো রয়েছে প্রত্যেকটা সম্ভাবনাময় শহর, এমনিতে শহরগুলি গড়ে ওঠেনি, নদীর কেন্দ্রে, নদীর পাড়ে গড়ে উঠেছে, যোগাযোগ ব্যবস্থার পাড়ে গড়ে উঠেছে। এইগুলোকে তার পটেনশিয়াল দেখে আমরা এগুলিকে উদ্দীপ্ত করি, যোগাযোগ ব্যবস্থাটা আরো সচল করি, করিডোরটাকে আরো কার্যক্ষম করি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের যে একটা ভাইব্রেন্ট উন্নতি আমরা দেখব, স্যাটেলাইট সিটি শব্দটা আমার মাথা থেকে চলে যাবে। আমাদের কেন জানি একটা অ্যাটিটিউড আছে, পুরনো যে ঐশ্বর্যময় সম্ভাবনা আছে এটাকে ফেলে দাও, নতুন একটা কিছু করি। 55,000 বর্গ মাইলকে বাড়াতে পারবেন যে নতুন করব, একটা নতুন কিছু করো, পা দিয়ে হাঁটছো এবার হাত দিয়ে হাঁটো, এটা তো দুর্মুখের মতো চিন্তা। তবে সরকারের চিন্তায়, সরকার উচ্চ মহলের চিন্তায় কিন্তু এগুলো রয়েছে। দরকার হচ্ছে এইটাকে কার্যকর করার জন্য একটা ভিগোরাস রাজনৈতিক পলিসি এবং তার বাস্তবায়নের কঠোর পদক্ষেপ। এই জায়গায় আমরা দেখছি ফেল করে যাচ্ছে এবং এই ফেল করার মূল কার্যক্রম হচ্ছে ব্যুরোক্রেসি এবং যে ইঞ্জিনগুলো আছে তারা ওই উপরের যে দর্শন সেটা ধারণ করে না। অর্থাৎ পলিসি লেভেলে আমরা দৃষ্টিভঙ্গিগতভাবে সামগ্রিক উন্নয়নের জায়গায় এখনো পৌঁছতে পারি না। এখনো আমরা পুঁজি কেন্দ্রিক, এখনো গোষ্ঠী কেন্দ্রিক, এখনো ধনী কেন্দ্রিক এই মানসিকতা থেকে বেরোতে পারছি না। এখানে আমার মনে হয় এখনো একটা রাজনৈতিক অভ্যুদয় দরকার। আর আমাদের পরিকল্পনাগুলো বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। পরিকল্পনা তো একটা মানে সমন্বিত কার্যক্রম, এটা তো সবাই বুঝি আমরা। এবং সমন্বিত শব্দটা কিন্তু এসছে পরিকল্পনার সাথে মিলিয়ে, অন্য কোনো কারণে এই শব্দটা পরিকল্পনা করছে। এবং এই যে যার মতো করছে তার ফলে যেটা হচ্ছে, ধরেন আজকে ঢাকায় যে ঢাকা নিচুবানি, তার অন্যতম হচ্ছে ওয়াসা রাস্তা করেছে। আপনি ওয়াসাকে এখন আজকে আপনার সাংবাদিকদের জিজ্ঞেস ওয়াসাকে আপনি এখন জিজ্ঞেস করেন, ওয়াসার এমডিকে জিজ্ঞেস করেন, ডিএমডিকে জিজ্ঞেস করেন, না কোথাও ঘোরাঘুরি হচ্ছে না। আমি সেদিন বললাম ঘোরাঘুরিটা করছে কে? আমাদের কন্ট্রাক্টর করছে। আমার কত হাস্যকর একটা কথা, আমার কন্ট্রাক্টর করছে, আমি করছি না। মানেটা কি? মানেটা হচ্ছে আসলে জবাবদিহিতার জায়গায় এত নাজুক অবস্থা, যেহেতু আমি তাকে জবাবদিহি করতে পারছি না, তাকে আমি কাঠগড়ায় দাঁড়া করতে পারছি না, অতএব আমাকে থোরবড়ি করা, কলাবড়ি থোর বুঝিয়ে জনগণকে কন্টিনিউয়াস জনদুর্ভোগে ফেলে রাখছে। জনদুর্ভোগ একটি যে অপরাধ, এটি যেই মুহূর্তে আপনি সাব্যস্ত করবেন, আপনি দেখবেন বর্ষাকালের আগে আর গর্ত করছে না। এবং এই কারণে আবারও বলছি, নগর সরকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মেয়রদেরকে এই বিষয়ে সক্রিয় করেন, তাদেরকে নেতৃত্ব দেন, তাদের মাধ্যমে মনিটরিং করেন, প্রয়োজনে তাদেরকে সঞ্চালক অথবা এই সমন্বয়কের ভূমিকাটা দেন। এই একটি কাজ যদি সরকার করে, আপনি দেখবেন পুরো বিষয়গুলো ঘুরে যাবে। যে যার কাজ যাই করুক, সমন্বিত করা ছাড়া করতে পারবে না। যে যার কাজ যাই করুক, একই সঙ্গে রাস্তা যদি করো, সবাই মিলে একসময় করো, একজন এক সময় করতে পারবে না। আমরা দেখছি যে ফ্লাইওভার কেন দেরি হচ্ছে সেটারও ভেতরে খবর নিতে যে জানা গেল যে এক একটি সেবা সংস্থা এক একভাবে কাজ করেছে, যে কারণে ফ্লাইওভারের কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না।
সবাই রাস্তার মাঝখান দিয়ে কাজ করেছে যার যার মতো, কোনো ম্যাপ নেই। তাগিদের ক্ষেত্রেও যিনি ফ্লাইওভার প্রকল্প করছেন তার তাগিদ হতো 2019 সালের মধ্যে শেষ করতে হবে, কিন্তু অন্যান্য সংস্থা চিন্তা করছে আমার কি আসা যায়। এই যে রাষ্ট্রের কাজকে সকলে নিজের কাজ মনে না করা, যে আমার সংস্থার কাজ না আমার অন্য তো সংস্থার, 19 দিস ইজ নট রাইট। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা হবে, প্রত্যেকেরই উচিত সেই হবেটাকে তার তার নিজস্ব নিজ জায়গা থেকে মদত দেওয়া, যোগান দেওয়া, তাকে স্লো ডাউন করা না। এই অ্যাটিচিউড কিন্তু আন্তঃ মন্ত্রণালয়, আন্তঃ ডিপার্টমেন্ট অনেক দিন ধরে আছে, এবং এই জায়গায় যে সমন্বয়ের অভাব, সেজন্য আমরা বারবার ওই নগর সরকার ব্যবস্থা এবং এই বিচ্ছিন্ন ভাবে চলা অগোচলতার জন্য যে রাখাল বালক দরকার, সেটা আপনি বলছেন যে সেটা মেয়রদেরকেই এখনো মনে করি। হ্যাঁ। অথবা যদি বিশেষ মন্ত্রী এখানে নিয়োগ করা যেতে পারে সেটাও হতে পারে, অথবা প্রধানমন্ত্রী সচিবালয় থেকে একটা বিশেষ নেতৃত্ব হতো এখান থেকে গঠন করা যেতে পারে। তবে একটা বড় কথা হচ্ছে কি জানেন, সবার বিভিন্ন সময় এইভাবে অনেক টাস্ক ফোর্স দেখেছি, পরবর্তীতে চলে নেই। এই জন্য ওই ইলেক্টেড পাবলিকের ক্ষমতায়ন অনেক বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা চাই রাজনীতিবিদরাই এই নেতৃত্বে থাকুক, কারণ তারা যত সহজে জনদুর্ভোগ, জনমানুষের কল্যাণকে বুঝবে, জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, আর কেউ পারবে না। এবং সে কারণেই যে কোনো ভাবে তাকে তো একটা সময় যে জবাবদিহিতার মুখোমুখি হতেই হয়, এবং একটা সময় না, সবসময় ধরেন না যে একটা সময় হয়। এবং এ কারণে আমরা মনে করি যে কোনো না কোনো ভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে থাকুক, এটা কোনো প্রশাসক নির্ভর না হোক, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে একদম বটম লাইনের কথা, জনদুর্ভোগকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এবং সুবিধাগুলো যেন সবচেয়ে বেশি মানুষ ভোগ করতে পারে, সেইটাকে পরিকল্পনার প্রতি ধাপে গোষ্ঠীর থেকে বেরিয়ে যেয়ে ভাবতে হবে। এটা সব পরিকল্পনার প্রতি স্তরে যেন গোষ্ঠী থেকে বেরিয়ে একটা সামষ্টিক চিন্তা নিয়ে আগাতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর ও নিরাপদ থাকুন।